আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো। আমরা যারা ইংরেজি শিখতে চাই, তো আমরা সবাই জানি যে ইংরেজি শিখতে গেলে আমাদের মূলত ২ টো জিনিস শিখলেই হয়। একটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ওয়ার্ড শিখবো। আমরা ওয়ার্ড শিখলে ইংরেজি মোটামুটি বুঝতে পারবো এবং শুদ্ধভাবে বলা এবং জানার জন্য আমাদেরকে গ্রামার শিখতে হয়। আর গ্রামারের মূল যদি চাবি বলি, সেটা হচ্ছে আমরা ১ম এই টেন্স শিখতে হবে। টেন্স শিখলে আমরা ভয়েস, ন্যারেশন আপনার হচ্ছে আরো যা গ্রামার আছে ওগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। তো যাক আমরা কথা না বাড়িয়ে দেখি টেন্স কাকে বলে। আমরা সবাই জানি টেন্স অর্থ সময় বা কাল। অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার যে সময় ওইটাকে আমরা টেন্স বলে থাকি। টেন্স প্রধানত ৩ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল এবং হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। এই প্রত্যেক প্রকার টেন্সকে এখন আমরা দেখব আবার ৪ ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখি ১ম এ প্রেজেন্ট টেন্সকে যে ৪ ভাগে ভাগ করা হয়। ১ম টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ অনির্দিষ্ট বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমানকাল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল। তো আমরা প্রেজেন্ট টেন্সকে ৪ ভাগে ভাগ করলাম। ঠিক সেম ওয়েতে আমরা এখন পাস্ট টেন্সকে আপনার হচ্ছে ৪ ভাগে ভাগ করব। তো আমরা এখন দেখব যে পাস্ট টেন্সকে আমরা যে ৪ ভাগে ভাগ করছি। তো পাস্ট টেন্সের ১ম যেটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ অনির্দিষ্ট অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত অতীতকাল এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল। একইভাবে আমরা ফিউচার টেন্সকেও আপনার হচ্ছে ৪ ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখব এখন ফিউচার টেন্সের ভাগগুলো। ফিউচার ইনডেফিনিট টেন্স অর্থাৎ অনির্দিষ্ট ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যৎকাল এবং হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। তো আমরা দেখলাম যে মূল যে ৩ ভাগ ছিল মানে ৩ প্রকারের টেন্স ছিল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সকে আমরা ৪ ভাগে ভাগ করে টোটাল মোট ১২ টা ভাগ পেলাম। তাহলে তো টেন্স ১২ প্রকার টেন্স পেলাম। তাহলে আমরা দেখি এবার প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুরুতে। বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে তবে তাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। অর্থাৎ আমি আরো যদি সহজ ভাষায় বলি, আমরা নিয়মিত করি এমন অভ্যাস জাতীয় কাজ, চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে যেমন ধরেন সূর্য পূর্ব দিকে উঠে, মানুষ মরণশীল এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাংলা বাক্যে আছে ক্রিয়াটি থাকলে অর্থাৎ আমার একটি কলম আছে, এই বনে একটি বাঘ আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, এরকম বাক্যগুলো আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝালে আপনার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আমি আগামীকাল ঢাকা যাব বা আমি রবিবার ঢাকা যাব। তারপরে হচ্ছে কোনো ঐতিহাসিক ঘটনা যেমন ধরেন ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়। এইগুলো কিন্তু অতীতের ঘটনা কিন্তু তারপরেও ঐতিহাসিক ঘটনা হওয়ার কারণে আপনার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়া বাংলা বাক্যে যদি ক্রিয়া না থাকে তাহলেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন ধরেন ফুলটি লাল। আমি এখানে এটা লিখিনি। সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যাই হোক আমরা কয়েকটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণগুলো দেখি। ব্রেকেটের পাশে যে বর্ণগুলো লিখেছি এটা একটু খেয়াল করবেন। আমি ভাত খাই এখানে ই বর্ণ আছে, খেয়াল করবেন। তারপর আমি প্রতিদিন স্কুলে যাই বাক্যটার মধ্যে আপনার হচ্ছে অন্তস্থ জ আছে। আমি একটি ছবি আঁকি এই বাক্যটার শেষে মানে ক্রিয়ার শেষে আমরা হচ্ছে করে শিকার মানে এর উচ্চারণ আছে। সূর্য পূর্ব দিকে উঠে এখানে এর উচ্চারণ আছে। ভাত রান্না করেন, মা ভাত রান্না করেন এখানে দন্তান্ন আছে। তারা মাঠে ফুটবল খেলে এখানে এ উচ্চারণ আছে। তুমি বাজারে যাও এখানে ও উচ্চারণ আছে। ও উচ্চারণ না সরি ও আছে। তুমি মাছ ধরো অ আছে এখানে এবং ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ হয় অন্তস্তীয় আছে। তারপর হচ্ছে আমি রবিবার ঢাকা যাব এখানে ও এর উচ্চারণ আছে। তাহলে আমরা খেয়াল করে দেখি যে এই বাক্যগুলো কিন্তু আমাদের নিয়মিত বা অভ্যাস জাতীয় কাজের মধ্যে পড়ে, কিছু চিরন্তন সত্য বাক্যের মধ্যে পড়ে, কিছু হচ্ছে আপনার হচ্ছে ঐতিহাসিক ঘটনার মধ্যে পড়ে। যাই হোক আমরা এই ক্রিয়াগুলোর শেষে দেখবেন ব্রেকেটে রস্বই অন্তস্তীয় রস্বই এ দন্তান্ন এ ও স্বরেও এগুলো দিয়েছি। তো এই বাক্য কোনো বাংলা বাক্যের আপনার ক্রিয়ার শেষে যদি এই ৬টি বর্ণ থাকে বা এদের উচ্চারণ থাকে তবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা গঠন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। গঠন হচ্ছে সাবজেক্ট
সরি, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, অথবা আমরা গঠনটাকে এভাবেও লিখতে পারি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1, অবজেক্টকে আমরা ভাগ করে লিখেছি কমপ্লিমেন্ট এবং হচ্ছে মডিফায়ার। তারপর আমরা উদাহরণ দেখি কিছু সেম, এই যে আমি আরেকটু আগে বাংলা যে বাক্যগুলো লিখেছিলাম ওগুলোর উদাহরণ এখানে দেওয়া হলো। যেমন আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এখানে প্রথমে আমি গঠন অনুযায়ী লিখেছি আমি মানে আই, সাবজেক্ট লিখেছি, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট লিখেছি এবং অবজেক্ট হিসেবে আমরা রাইস বসিয়েছি। তারা প্রতিদিন স্কুলে যায়, সাবজেক্ট দে, তারপর ভার্ব হচ্ছে গো, যাওয়া, টু স্কুল আপনার এভরিডে। তো এভাবে করে প্রত্যেকটা আমি উদাহরণগুলো গঠন অনুসরণ করে লিখেছি। তারপরে আমরা একটু খেয়াল করলে দেখব যে আমরা যদি আবার একটু পেছনে যাই তাহলে দেখবেন কিছু কিছু উদাহরণের মধ্যে যারা দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটু ওই সামনের যে স্লাইডটা ওটা একটু স্টপ করে আবার একটু দেখার জন্য। কিছু কিছু ভার্বের শেষে আমরা এস, ইএস অথবা আইএস যুক্ত করেছি এবং সেটা কখন যুক্ত করতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হবে বাক্যটা অবশ্যই। তারপরে সাবজেক্ট খেয়াল করতে হবে থার্ড পারসন কিনা, এবং অবশ্যই সেটা সিঙ্গুলার নাম্বার হইতে হবে। তারপর আমরা ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যোগ করব। তো আমরা এখন পারসন দেখি, পারসনের উপর ধারণা দিই। পারসন তিন প্রকার আমরা জানি। ফার্স্ট পারসন অর্থাৎ আমি আমরা মানে আই উই হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা, ইউ ইউর, থার্ড পারসন হচ্ছে আমি আমরা তুমি তোমরা বাদে এই পৃথিবীতে যা কিছু আছে তা সবই থার্ড পারসন, অর্থাৎ সে, তিনি, তারা, এটা, তারপরে তুলি, রহিম, পাহাড়, নদী, পাখি, আকাশ, বাতাস, অর্থাৎ যা কিছুই আছে তা সবই হচ্ছে থার্ড পারসন, আমি আমরা এবং তুমি তোমরা বাদে। তা আমরা এখন দেখব যে সিঙ্গুলার এবং প্লুরাল বলতে আমরা কি বুঝি। তো আমরা সাধারণত সিঙ্গুলার বলতে আমরা এক বচনকে বুঝি এবং হচ্ছে প্লুরাল বলতে বহু বচনকে বুঝি। তো আমরা দেখি সিঙ্গুলার এক বচন একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে যদি বা প্রাণীকে যদি আমরা বুঝাই তাহলে তখন হচ্ছে এটাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন হচ্ছে আমি, তুমি, সে, তারপর এটা, তুলি, রহিম, পাখি ইত্যাদি। প্লুরাল নাম্বার অর্থাৎ বহু বচন একের অধিক যদি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তখন সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন ধরেন আমরা, এখানে একের অধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তোমরা একের অধিক নিশ্চয় ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তারা নিশ্চয় একের অধিক ব্যক্তি। তারপর পাখিরা, দি বার্ডস, অনেকগুলো পাখিকে বোঝানো হচ্ছে মানে সকল পাখিদেরকে। তারপর রহিমের ভাইয়েরা, রহিমস ব্রাদার্স। তো খেয়াল করেন এগুলো কিন্তু সবগুলো একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়েছে, তাই এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। এখন আমরা দেখব যে এস, ইএস এবং আইএস যুক্ত করার নিয়মগুলো দেখব। যে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে তারপরে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে যে এস, ইএস অথবা আইএস যুক্ত করতে বললাম। তো আমরা এখন শিখবো যে কোন কোন ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব, কোন কোন ভার্বের শেষে আইএস যুক্ত করব এবং হচ্ছে কোন কোন ভার্বের শেষে শুধু এস যুক্ত করব সেটা আমরা দেখব। তো চলেন তাহলে দেখে আসি যে আমরা কোন কোন ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত করব। তো ভার্বের শেষে প্রথমে আমরা ইএস যোগ করার নিয়ম দেখি। কোনো ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড এবং হচ্ছে ও থাকে তাহলে উক্ত ভার্বের শেষে আমরা ইএস যুক্ত করব। যেমন দেখেন ডু, গো ভার্বটার শেষে ও আছে তাই আমরা ইএস যুক্ত করেছি। একইভাবে ডু ভার্বটার শেষে ও থাকা আমরা ইএস যুক্ত করেছি। ক্যাচ ভার্বটার শেষে সিএইচ থাকায় আমরা ক্যাচেস করেছি অর্থাৎ ইএস যুক্ত করেছি। পানিশ ভার্বটার শেষে এসএইচ থাকায় আমরা ইএস যুক্ত করেছি। মিক্স ভার্বটার শেষে এক্স থাকায় আমরা ইএস যুক্ত করেছি। কিন্তু এখানে দেখেন ব্লেইস ভার্বটার শেষে আমরা ডাবল এস থাকায় আমরা ইএস যুক্ত করেছি। তো একইভাবে আমরা এখন আই ইএস যুক্ত করার নিয়ম দেখব। কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং হচ্ছে ওয়াই এর পূর্বের লেটারটা যদি কনসোনেন্ট লেটার হয় অর্থাৎ এ, ই, আই ও ইউ বাদে, মানে এই 5টি লেটার বাদে ইংরেজিতে 26টি লেটার আছে তাহলে বাকি যে 21টি লেটার থাকে যে অর্থাৎ হচ্ছে যে কি আমরা এখানে ব্রেকেটে লিখে দিয়েছি দেখেন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, মানে এই কনসোনেন্ট লেটার গুলো যদি থাকে তবে আমরা ওয়াই বাদ দিয়ে আই এস যুক্ত করব। যেমন দেখেন ক্রাই, ক্রাই ভার্বটার শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বের লেটারটা আর, অর্থাৎ এটা একটা কনসোনেন্ট লেটার তাই ওয়াই বাদ দিয়ে আমরা আই এস যুক্ত করেছি।
এখন আমরা দেখব যে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের লেটারটা যদি ভাওয়াল লেটার হয়, অর্থাৎ এ ই আই ও ইউ হয়, তবে শুধুমাত্র ওই ভার্বের শেষে আমরা এস যোগ করব। যেমন ধরেন প্লে, প্লে ভার্বটার শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বের লেটারটা খেয়াল করে দেখেন ওয়াই বাদ দিয়ে আই এস যুক্ত করেছি। আমরা প্লেস, সে ভার্বটাকে আমরা সেইস লিখেছি, এস যুক্ত করেছি শুধু, বাই ভার্বটাকে আমরা বাইস লিখেছি। তো একইভাবে আমরা আরেকটা যেটা লাস্ট এস যোগ করার নিয়ম দেখব। আমরা ইএস যোগ করার নিয়মের মধ্যে দেখেছি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স জেড এবং ও থাকলে আমরা ইএস যোগ করি। তেমনি ভাবে কোনো ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে যদি কনসোনান্ট লেটার থাকে তবে আমরা ওয়াই বাদ দিয়ে আইএস যুক্ত করেছি। এই দুটো নিয়ম বাদে বাকি যত ভার্ব আছে সব ভার্বের শেষে আমরা এস যুক্ত করব। যেমন ধরেন এখানে এই যে কাম ভার্বটা আছে, কাম ভার্বটার শেষে আমরা শুধুমাত্র এস যোগ করে আমরা হচ্ছে কামস করেছি। লুক ভার্বটার শেষে শুধুমাত্র আমরা এস যোগ করেছি, কারণ হচ্ছে এই ভার্ব দুটো অন্য দুইটা নিয়মের মধ্যে বর্ণিত পড়ে না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তো ভালো লাগলে শেয়ার দিবেন, আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে আবারও। আমার পরবর্তী ভিডিওটি অর্থাৎ পার্ট 2 দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।